স্ত্রী তার গরিব স্বামী আর অসুস্থ সন্তানকে ফেলে বসের সাথে পালিয়েছিল, কিন্তু জানত না স্বামী ঠিক ওই মুহূর্তেই 500 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। সে ভেবেছিল একজন সাধারণ ঝাড়ুদার বা পিয়নকে লাথি মেরে সে এক মস্ত বড় কোম্পানির এমডির ধনী স্ত্রী হতে যাচ্ছে। পেছনে ফিরে না থাকিয়ে সে তার স্বামী আর মরণাপন্ন কন্যা সন্তানটাকে ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু তার মাত্র 3 ঘন্টা আগে হাইকোর্টের বড় বড় উকিলরা আরিয়ানকে হন্য হয়ে খুঁজেছিলেন এমন এক খবর দেওয়ার জন্য, যা এই লুবি নারীর বিয়ের সমস্ত রঙিন স্বপ্নকে এক নিমিষেই ছাই করে দিয়েছে। আরিয়ান তখনও গায়ে অফিসের পিয়ন নীল ইউনিফর্মটা জড়িয়ে রান্নাঘরে দাঁড়িয়েছিল, যখন রাইসা এসে টেবিলের উপর ডিভোর্সের কাগজগুলো ছুঁড়ে মারল। তাদের 7 বছরের ফুটফুটে মেয়ে আইরা তখন সোফায় শুয়ে ঘুমাচ্ছিল। ক্যান্সারের কেমোথেরাপির কারণে শরীরটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বুকের সাথে একটা পুরানো পুতুল শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আরিয়ান তখন মাত্র মরিসন গ্রুপ এর নাইট শিফটের ডিউটি শেষ করে বাসায় ফিরেছে। সে সেই স্যুট টাই পরা বড় বাবুদের রুমগুলো পরিষ্কার করত, যার আড়ালে তাকে ছোটলোক বলে হাসাহাসি করত আরিয়ান। এইসব অপমান মুখ বুজে সহ্য করত মাত্র একটা কারণে, তার কলিজার টুকরো মেয়ে আইরার চিকিৎসার খরচ জোগাতে হবে। ঠিক তখন রাইসা তার দিকে একদম হিংস্র চোখে তাকিয়ে বলল, তোমার ওই তল্পা গুছাও, আর এই আপদটাকেও সাথে নিয়ে এখনই আমার ঘর থেকে দূর হও। আরিয়ান পাথরের মতো স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। দীর্ঘ 12টা বছর ধরে সে এই মেয়েটাকে ভালোবেসে আগলে রেখেছে। দিনমজুরের কাজ, রিক্সা চালানো, পিয়নের চাকরি সব করেছে শুধু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। সে তার অহংকারী বস তাহসানের সব লাঞ্ছনা সহ্য করেছে, কারণ তাহসানের কোম্পানির মেডিকেল ফান্ড থেকে আইরার চিকিৎসার সিংহভাগ টাকা আসতো। কিন্তু রাইসার চোখে মুখে তখন এক চরম অহংকার। আমি তাহসান সাহেবকে বিয়ে করছি, সে বুক ফুলিয়ে বলল। একজন সত্যিকারের পুরুষ, টাকার কুমির। কয়েক মিনিটের মধ্যে তাহসান তার চকচকে দামি হ্যারিয়ার গাড়ি নিয়ে এসে হাজির হলো। তার মুখে সেই চিরচেনা অহংকারের কুৎসিত হাসি, যা সে অফিসে দেখাতো যখন আরিয়ানকে তার পায়ের জুতো জোড়ার চারপাশটা মুছে দিতে হতো। রাইসা তার পাশে গিয়ে এমনভাবে দাঁড়ালো যেন সে মস্ত বড় কোনো যুদ্ধ জয় করে এসেছে। আরিয়ান কোনো চিৎকার চেঁচামেচি করল না। মহান আল্লাহর উপর ভরসা রেখে সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আইরাকে একটা চাদরে জড়ালো, ভাঙা সুটকেসটা হাতে নিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। রাইসা যা জানতো না তা হলো, ঠিক সেই দিন সকালেই ঢাকা সুপ্রিম কোর্টের একটা বড় ল ফার্ম থেকে আরিয়ানের ফোনে বেশ কয়েকটি জরুরি কল এসেছিল, যা সে ডিউটির খাতিরে ধরতে পারেনি। তার বহু বছর আগে বিদেশে পাড়ি জমানো সন্তান আপন বড় চাচা ইন্তেকাল করেছেন, আর যাওয়ার আগে আরিয়ানকে তার শত শত কোটি টাকার গ্লোবাল বিজনেস এম্পায়ার আর ব্যাংকের সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশ উত্তরাধিকারী বানিয়ে গেছেন। সেই টাকায় পরের কয়েকটা সপ্তাহ আরিয়ান দুনিয়ার সব কোলাহল থেকে দূরে রইল, কাউকে কিছু জানতে দিল না। সে শুধু তার মেয়ে আইরার দিকে মনোযোগ দিল। দেশের সেরা হাসপাতালে তার চিকিৎসা, তার নিরাপত্তা আর তার ভবিষ্যৎ। আল্লাহর রহমতে মেয়েটা আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। ঠিক তখনই রাইসার বিয়ের রাজকীয় কার্ডটা এসে পৌঁছালো। রাইসা তাকে চরমভাবে অপমান আর উপহাস করার জন্যই কার্ডটা পাঠিয়েছিল, আরিয়ানকে এটা মনে করিয়ে দিতে যে সে আজ ফুটপাতে আর রাইসা রাজপ্রাসাদে। আরিয়ান সেই রাজকীয় বিয়েবাড়িতে গেল, কিন্তু কোনো ছেঁড়া কাপড় পরে নয়, কারো দয়া ভিক্ষা করতে নয়, কিংবা ভেঙে পড়া কোনো ভিখারি হিসেবে নয়। সে যখন অনুষ্ঠানস্থলে পৌঁছালো দামি রাজকীয় পোশাকে, আইরা ছিল তার হাত ধরে, আর আরিয়ানের পেছনে বডিগার্ড, সুপ্রিম কোর্টের ভাগা ভাগা আইনজীবী এবং ঠিক সেই মরিসন গ্রুপ এর ডিরেক্টর বোর্ডের সদস্যরা দাঁড়িয়েছিলেন। যে কোম্পানিটা তাহসান ভাবত তার বাপের সম্পত্তি। বিয়ের সানাইয়ের সুর এক পলকে স্তব্ধ হয়ে গেল। তাহসানের মুখের রক্ত যেন মুহূর্তে শুকিয়ে একদম সাদা হয়ে গেল। রাইসার মুখের সেই অহংকারে হাসি নিমিষেই মিলিয়ে গেল, কারণ আগের দিন রাতেই মরিসন গ্রুপ এর সিংহভাগ শেয়ার এবং পুরো কোম্পানির মালিকানা গোপনে কিনে নেওয়া হয়েছে।
আর তার একমাত্র মালিক আরিয়ান, যে পিয়নকে তার পশুর মতো উপহাস করত, সেই এখন এই পুরো সাম্রাজ্য, অফিসের বড়বাবুদের চাকরি আর তাসানের সমস্ত নথিপত্রের একমাত্র মালিক। আরিয়ান যখন রাজকীয় ভঙ্গিতে সামনে এগিয়ে রাইসার চোখের দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, তুমি আমাকে এই জন্য ছেড়ে যাওনি যে আমার টাকা ছিল না। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কারণ মানুষের আসল সম্পদ কী তা চেনার মতো চোখ তোমার কোনোদিন ছিলই না। বিয়ের আসরে দাঁড়িয়ে রাইসা অবশেষে নিজের কপাল ছাপড়াতে লাগলো। সে আসলে সুখ বা সম্পদ বেছে নেয়নি। সে নিজের লোভের আগুনে পুড়ে এমন একজন পুরুষকে লাথি মেরে তাড়িয়েছে যে তাকে আজ রানীর আসনে বসিয়ে রাখত। বিয়ের রাজকীয় ঝাড়বাতির আলোটা তখন রাইসার চোখে সুইয়ের মতো বিচ্ছিল। পুরো কমিউনিটি সেন্টার জুড়ে পিনপত নীরবতা। একটু আগেও যে আত্মীয় স্বজনরা রাইসার ভাগ্যের জোর দেখে হিংসায় জ্বলছিল, তারা এখন ফিসফিস করে বিষ ঢালছে। তাসতান তখন কাঁপতে কাঁপতে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। যে হাত দিয়ে সে অফিসে আরিয়ানকে ফাইল ছুঁড়ে মারত, সেই হাত দুটো আজ জোর করা। আরিয়ান, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। মরিসন গ্রুপ আমার বাবার স্বপ্নের প্রজেক্ট। এটা হাতছাড়া হলে আমি পথে বসে যাব। তাসতানের কণ্ঠ থরথর করে কাঁপছিল। আরিয়ান তার পকেট থেকে একটা চকচকে সিল্কের রুমাল বের করলো। তারপর ধীর পায়ে তাসতানের দিকে এগিয়ে গিয়ে তার দামি ইতালিয়ান জুতো জোড়ার দিকে তাকালো। শান্ত কণ্ঠে বলল, তাসতান সাহেব, মনে পড়ে অফিসের জুতোয় একটু ধুলো লাগলে আপনি আমার ইউনিফর্ম দিয়ে সেটা মুছিয়ে নিতেন। আজ আপনার জুতোয় বড্ড ধুলো লেগেছে, কিন্তু আফসোস, সেই পিয়ন আরিয়ান আজ আর মরিসন গ্রুপে চাকরি করে না। সে এখন এই পুরো সাম্রাজ্যের মালিক। আরিয়ান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর দিকে ইশারা করতেই তিনি একটা ফাইল এগিয়ে দিলেন। আরিয়ান সেটা তাহসানের বুকের উপর ছুঁড়ে মেরে বলল, মরিসন গ্রুপের বেআইনি ফান্ড ট্রান্সফার আর ট্যাক্স ফাঁকির সমস্ত প্রমাণ এখন দুদকের হাতে। আর হ্যাঁ, আগামীকাল সকাল 9টার মধ্যে আমার কেনা বাংলা আর গাড়ি তুমি খালি করে দেবে। তুমি এখন অফিসিয়ালি দেউলিয়া। তাহসান ধপ করে রাজকীয় সোফাটায় বসে পড়ল। তার চোখের সামনে তখন অন্ধকার। এদিকে রাইসা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষটাই কি সেই আরিয়ান, যে ছোট শার্ট পরে ভাঙা সাইকেল চালিয়ে দিনরাত এক করত, যার গায়ে সবসময় সস্তা সাবান আর ঘামের গন্ধ থাকত। আজ তার পরনে কোটি টাকার কাস্টম মেড স্যুট, চোখে এক গম্ভীর আবির্ভাজ্য। সবচেয়ে বড় আঘাতটা রাইসা পেল যখন সেই আরিয়ান পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট আইরার দিকে তাকালো। আইরার মাথায় এখন আর ক্যান্সারের সেই রূঢ় চিহ্ন নেই। সুন্দর একটা রেশমি টুপি পরা, গালে গোলাপি আভা। আমেরিকার সেরা ডাক্তারদের চিকিৎসায় সে এখন অনেকটাই সুস্থ। আইরার পরনে পরীর মতো ফ্রক আর তার হাত ভর্তি দামি হীরের ব্রেসলেট। রাইসার সব লজ্জাশরম ভুলে আইরার দিকে ছুটে যেতে চাইল। মা, আইরা, আমার কলিজার টুকরো, দেখো তোমার মা তোকে কত ভালোবাসে। আইরা, তোর বাবাকে বল না আমাকে ক্ষমা করে দিতে। আমরা আবার আগের মতো একসঙ্গে থাকবো। রাইসা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু 7 বছরের আইরা আজ আর সেই অবুঝ শিশুটি নেই। মায়ের হিংসা আর অবহেলা সে নিজের চোখে দেখেছে। সে ভয়ে আরিয়ানের পিছনে লুকিয়ে তার প্যান্ট শক্ত করে চেপে ধরল। অত্যন্ত শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, তুমি আমার মা নও। তুমি আমাকে আর বাবাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। আমার বাবাই আমার সব। আইরার এই একটা কথা রাইসার বুকে তপ্ত সীসার মতো লাগলো। সে আরিয়ানের পা চেপে ধরার জন্য মেঝেতে হাঁটু গেড়ে বসল। আরিয়ান, আমি ভুল করেছি। আমি লোভের মুখে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার দাসী হয়ে থাকব। আরিয়ান এক কদম পিছিয়ে গেল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল চরম ঘৃণা আর অবহেলা। সে রাইসার দিকে তাকিয়ে তিল পরিমাণও বিচলিত হলো না। রাইসা, যে নারী তার মরণাপন্ন সন্তানকে টাকার জন্য রাস্তায় ফেলে দিতে পারে, সে কোনোদিন কারো স্ত্রী বা মা হতে পারে না। তুমি ভেবেছিলে তুমি একজন সাধারণ পিয়নকে লাথি মেরেছ। না, তুমি লাথি মেরেছিলে একটা পবিত্র ভালোবাসাকে, একটা সাজানো সংসারকে। আজ আমার কাছে 1000 কোটি টাকা আছে ঠিকই, কিন্তু এই টাকা দিয়ে আমি আমার মেয়ের সুচিকিৎসা কিনেছি। তোমার মতো লোভী নারীর ভালোবাসা কিনতে আসিনি।
আরিয়ান তার পকেট থেকে রাইসার পাঠানো সেই রাজকীয় বিয়ের কার্ডটা বের করলো। তারপর সেটা রাইসার পায়ের কাছে ছড়িয়ে দিয়ে বলল, তোমার উপহার তুমি রেখে দাও। আজ থেকে আরিয়ান আর আইরার লাইফে তোমার ছায়াটুকুও নিষিদ্ধ। আরিয়ান আইরার ছোটো হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। বডিগার্ডরা চারপাশ থেকে রাস্তা তৈরি করে দিল। সুপ্রিম কোর্টের আইনজীবী আর মরিসন গ্রুপের ডাইরেক্টররা আরিয়ানকে করজোড়ে বিদায় জানালেন। কমিউনিটি সেন্টারের বাইরে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এক ঝাঁক কালো মার্সিডিস বেঞ্চ। আরিয়ান আইরাকে কুলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে বসল। গাড়ি স্টার্ট নেওয়ার পর আইরা আরিয়ানের বুকে মাথা রেখে বলল, বাবা, আমরা এখন কোথায় যাব? আরিয়ান আইরার কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, আমাদের নতুন চেনা পৃথিবীতে মা, যেখানে শুধু ভালোবাসা থাকবে, কোনো লোভ থাকবে না। পেছনে পড়ে রইল ঝলমলে আলোয় ঘেরা এক অভিশপ্ত বিয়ের আসর, যেখানে রাইসা নিজের ছেঁড়া কপাল চাপড়ে চিৎকার করে কাঁদছিল, আর চারপাশের মানুষ তাকে দেখে থুথু ফেলছিল। লোভের আগুনে সে এমন এক রাজপ্রাসাদ পুড়িয়ে ছাই করে দিয়েছে, যার চাবি স্বয়ং সৃষ্টিকর্তা তার হাতে দিয়েছিলেন। কিন্তু অহংকার আর লোভ তাকে আজ রাস্তার ভিখারি বানিয়ে ছাড়ল। লোভ মানুষকে কতটা নিচু করে, কতটা পশু করে দেয়, এই গল্পটি পড়লে আমরা জানতে পারি। তাই আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে, আমরা যেন লোভে পড়ে আমাদের নিজেদের মানুষদেরকে কখনো অবহেলা না করি। আমরা যেন আমাদের পৃথিবীকে সুন্দর করে তুলি এবং লোভমুক্ত করে তুলি। যেখানে লোভ নেই সেখানে স্বর্গ। স্বর্গ বেশি দূরে নয়, স্বর্গ আসলে আমাদের নিজেদের মধ্যে। আমরা লোভ হিংসা ত্যাগ করে যদি জীবনযাপন করতে পারি, দরিদ্র অবস্থায় আমাদের স্বামীর পাশে থাকতে হবে এবং স্বামীকে স্ত্রীর পাশে থাকতে হবে, তবেই আমাদের সংসার হয়ে উঠবে স্বর্গ।